আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আজকে শিশুরাই আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ায় জিডি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনকালে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। দেশের স্বাধীনতা এবং ভালো কাজ সম্পর্কে জানানোর উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে নজরানা চৌধুরীর রিপোর্ট। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯১৫ সালে প্রতিষ্ঠিত এই স্কুলে পড়াশোনা করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পিতার স্মৃতি বিজড়িত এই স্কুলে আসলেন কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে। বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে তাদের বিদ্যালয়ে স্বাগত জানায়। বঙ্গবন্ধু কন্যাও পরম মমতায় তাদেরকে কাছে টেনে নেন। প্রায় ঘণ্টাখানেক শিশুদের সাথে সময় কাটান তিনি। এ সময় প্রধানমন্ত্রী এসো বঙ্গবন্ধুকে জানি শিরোনামের একটি অ্যালবামের মোড়ক উন্মোচন করেন। উদ্বোধন করেন বঙ্গবন্ধু কর্নারের। শিশুদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে শেখ হাসিনা বলেন, দুর্ভাগ্যজনকভাবে ৭৫-এর পর দেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছোটবেলা থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করতেন। এই মানুষের জন্যই তিনি কাজ করতেন। নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিছু দেখেননি, শুধু একটাই ছিল এদেশের মানুষকে কিভাবে এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কিভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা যেন একটা সুন্দর জীবন পায়, সেটাই ওনার জীবনের লক্ষ্য। শিশুদের শুভকামনা জানিয়ে সরকার প্রধান বলেন, তারাই হবে স্মার্ট বাংলাদেশের কারিগর। তাই সেভাবেই তাদেরকে লেখাপড়ায় মনোনিবেশ করার তাগিদ দেন তিনি। ছোট্ট সোনামণি, তোমাদের জন্য তো আশীর্বাদ রইল, তোমরা লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যা দেশ চালাবে, তাই না? তোমাদের মাঝ থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী, বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। তাই আমি সেটাই বলি, আমার দোয়া আশীর্বাদ থাকবে। পরে নিজ নির্বাচনী এলাকার টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, গোপালগঞ্জ। দেশের ১৫ জেলায় এখন প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দী বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিবুর রহমান। সচিবালয়ে বন্যা কবলিত এলাকার ডিসিদের সাথে বৈঠকের পূর্বে তিনি এ তথ্য জানান। এদিকে পাহাড়ি ঢলে জামালপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম সহ দেশের ৯ জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রতিনিধিদের সাথে নিয়ে হাসান জাবেদের রিপোর্ট। দেশের বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। সারা দেশের ১৫ জেলায় বন্যায় পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ২০ লাখ মানুষ। এমন পরিস্থিতিতে বন্যা কবলিত এলাকার জেলা প্রশাসকদের নিয়ে সচিবালয়ে বৈঠক করেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। বর্তমান বন্যাকে কেন্দ্র করে আমরা ৩,১০,০০,০০০ টাকা ক্যাশ দিয়েছি, আর আমরা ৮,৭০০ মেট্রিক টন চাল দিয়েছি। ১৫টা জেলায় এই বন্যার বিভিন্ন আমরা বর্তমানে আমাদের কাজ চলমান। পানিবন্ধিত ১৫টা জেলায় কম বেশি ২০ লক্ষ বলতে পারেন। বন্যা আরও দীর্ঘস্থায়ী হতে পারে সেই বিষয়টি মাথায় নিয়েই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। জামালপুরের ৬টি উপজেলার ৪৫টি ইউনিয়নের ১.৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন এলাকা। স্কুলত এসে আশ্রয় নিছি, এখনো আমার পানি আর থাকতে পারতাছি না বাড়ি ঘরের মধ্যে। পাহাড়ি ঢলে গাইবান্ধা সদর সহ ৪টি উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে যাচ্ছে হাট বাজার, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২৫ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠেছে। এর মধ্যে ৭১টি স্কুল ও ৩২টি মাদ্রাসায় ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ ৩ দিন থেকে খাওয়া দাওয়া নাই, বাচ্চা কাচ্চা নিয়ে খুবই কষ্টে। চুলাটা ভিজা গেছে, অসুবিধা হয়েছে, সেই জন্য রান্নাবান্না করা পড়েছে। এদিকে লালমনিরহাটে আবারও বাড়ছে তিস্তা নদীর পানি। ব্যারাজের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ৪৪টি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়েছে। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে। সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ, হার্ট পয়েন্ট ও কাজীপুর উপজেলার মেঘাইঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সড়ক এবং সারা দেশের বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানী শাহবাগ অবরোধ করে এই ঘোষণা দেয়া হয়। সেই সাথে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূর্ব ঘোষিত রোববারের ধর্মঘট সফল করতে ক্লাস পরীক্ষা বর্জনের আহ্বানও জানানো হয়। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। বিকাল ৩টা থেকে বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা করা হলো। সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সাপ্তাহিক ছুটির দিনে শাহবাগ অবরোধ করে কয়েক হাজার শিক্ষার্থী। আমি জানি না আমার চাকরি হবে কিনা, কিন্তু আমার আর 5টা মেধাবী ভাই এখানে বসে আছে যাদের চাকরি অনেক দরকার। 56% যদি মেধা শূন্য করেন তাহলে আপনার দেশের 50% মেধাবী থাকবেই না। তো বাংলাদেশকে একটা ভবিষ্যৎ অমেধাবী, অযোগ্য, তারপরে কোটাদারি, সুবিধারি মানুষের দ্বারা কি বাংলাদেশ পরিচালিত হবে? এটা সেই পাকিস্তানি আমলের মতোই হয়ে যাচ্ছে, যে টোটালি একটা নির্দিষ্ট মানুষ সবকিছু পাচ্ছে কিন্তু সাধারণ মানুষের উপর বৈষম্য করা হচ্ছে। 1 ঘন্টারও বেশি সময়ের অবরোধে আশপাশের সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। শাহবাগ, সাইসলেব, চানখারপুল, নীলক্ষেত, মতিঝিল, প্রতিটি পয়েন্টে পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা পকেট কর্মসূচিকে সফল করবেন। এবং যারা ঢাকার বাইরে শিক্ষার্থীরা আছেন তারা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়ে মহাসড়কগুলো অবরোধ করবেন। নিজেদের আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে অভিভাবক ও সাধারণ মানুষকে তাদের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। ব্রেন দেশের বাইরে চলে যাচ্ছে মেধাবীরা, কারণ আপনি 48 বা 44%-এর মধ্যে আপনাকে ফাইট করতে হচ্ছে। সমাজের এই ন্যায্য আদায়ের পক্ষে ছাত্র সমাজ কোনো বাধাই মানবে না। আমরা এই অবস্থানে থাকবো, আমাদের সিদ্ধান্তে আমরা অবিচল থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের পক্ষে রায় না আসছে। এই আন্দোলন জোরদার হলে ইনশাআল্লাহ আমাদের দাবি পূর্ণ হবে। বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে মিছিল করে ছাত্রছাত্রীরা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। কাঁচা মরিচের ঝাল বেড়েই চলেছে। প্রতি কেজির দাম ছুঁয়েছে 400। দোকান ও মান ভেদে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 320 থেকে 400 টাকায়। এছাড়া 100-র ঘরে পৌঁছেছে বেগুন, বরবটি সহ একাধিক সবজির দাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা ক্রেতারা। বিক্রেতারা বলছেন পণ্যের সরবরাহ কম, তাই দাম বাড়তি। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। বগুড়া, চুয়াডাঙ্গা, ঠাকুরগাঁওয়ে পাইকারি বাজারে মানভেদে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকায়, আর খুচরা বাজারে তা 220 টাকা। মরিচের যে উৎপাদনটা সেটা নাই, 200 টাকা কেজি। বৃষ্টি হওয়ার কারণে এটা হয়েছে। বৃষ্টি না, 2 দিন রোদ হইলে আল্লাহর রহমতে বাজার যাই আছে সেই হয়ে যাবে। কয়েকশো মাইল দূরে রাজধানীর কারওয়ান বাজারে সেই মরিচের দাম প্রায় দ্বিগুণ। বাড়তি দামে যেন দিশেহারা ক্রেতারা। কাঁচামরিচের ঝালে মুখের আগেই যেন মানিব্যাগ পুড়ছে সাধারণ ক্রেতাদের। মরিচ 400 টাকা কেজি, তারপরে বেগুন 120 টাকা কেজি। এভাবে তো আর ভাই বাজার করা যায় না, বিশ্বাস উঠে গেছে আমাদের। বাজারে আসলে মনে হয় মাথা চক্কর দিয়ে পড়ে যাব। সবই দাম সহনীয় নাই কোনো কিছু, তবু কি করা যাবে, খেতে তো হবে। প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি সাধারণ জনগণের জন্য এটা খুব কষ্টকর। পেঁয়াজের ঝাঁজেও বজায় রয়েছে বাড়তি তেজ। প্রতি কেজির দাম ঠেকেছে 110 টাকায়। দামে শতক পূর্ণ করেছে বেগুন, গাজর, করলা, শসা, বরবটিও। আদা রসুনের বাজারও ঊর্ধ্বমুখী। বিক্রেতারা বলছেন পণ্যের সরবরাহ কম। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ দাম কেজিতে 20 টাকা 25 টাকা বেশি, কিন্তু আমদানি কম, একবার আমদানি কম, আদায় নেই বাজার। মাল চাইতেছে না মোকামের থেকে, এই কারণে বাজার অনেক আগ্রহী না। কিন্তু ক্রেতার পকেট মানছে না বিক্রেতার যুক্তি। দাবি জানালেন যথাযথ তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করার। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের ডুপ্লেক্স বাংলো বাড়ি জব্দ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। একই সাথে 24 কাঠা জমিও জব্দ করা হয়েছে। আদালতের নির্দেশে বিকেলে এই জব্দ কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক ও দুদক কর্মকর্তারা।
নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন রবিনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন শফিক শাহীন। ঢাকা মহানগর পুলিশ কমিশনার, র্যাব মহাপরিচালক ও পুলিশের আইজি হিসেবে বেনজির আহমেদের ক্ষমতা ছিল দেশ জুড়ে, তেমনি অবৈধ আয়ে গড়া সম্পদও ছড়িয়ে ছিটিয়ে আছে দেশের বিভিন্ন জেলায়। এমন অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে নেমে গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, বান্দরবান, রূপগঞ্জ, পূর্বাচল, গুলশানে 250 একর জমি, রিসোর্ট, ডুপ্লেক্স বাড়ি ও ফ্ল্যাট জব্দ করে প্রশাসন। সবশেষ শনিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ হাউজিং সোসাইটিতে বেনজিরের ডুপ্লেক্স বাড়িতে যায় জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। আদালতের নির্দেশে দৃষ্টিনন্দন ও আলিশান এই বাড়ি এবং 24 কাঠা জমি জব্দ করা হয়। সাবানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেড সম্পত্তিটি রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা এবং তদারকির জন্য জেলা প্রশাসক নারায়ণগঞ্জকে রিসিভার নিয়োগ করা হয়েছে। আমরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে আজকে এই সাবানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের সম্পত্তিটি নিয়ন্ত্রণে নিলাম। ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে এসব সম্পদ গড়েছেন বেনজির আহমেদ, এমন অভিযোগে তদন্ত শুরু করে দুদক। ব্যাখ্যা জানতে বেনজির ও তার পরিবার সদস্যদের তলব করা হয়। হাজির না হওয়ায় তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে সংস্থাটি। শফিক শাহীন, এনটিভি নিউজ, ঢাকা। সরকারকে বিচলিত করার উদ্দেশ্যে মাধ্যমিক শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র ছড়িয়ে দেওয়া হচ্ছে, আর এতে জড়িত বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এমন দাবি করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি চেয়ারম্যান মোহাম্মদ মুশিউজ্জামান। এদিকে নতুন মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন চেয়েছেন অভিভাবকরা। শফি মাহমুদ সাগরের রিপোর্টে বিস্তারিত। নতুন কারিকুলামে গত 3 জুলাই থেকে সারা দেশে শুরু হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা। তবে পরীক্ষার প্রশ্ন আগের রাতেই পাওয়া যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ইন্টারনেটে মিলছে প্রশ্নের সমাধানও। আমরা সারা বছর পরে এসে যদি পরীক্ষার রাতে যদি প্রশ্নটা দিয়ে দেয় তাহলে তো আমাদের আর কম্পিটিশনের দিকটা হচ্ছে না। দেখে দেখে লিখতেছি, আবার অনেকে দেখা যাচ্ছে একদমই কপি করে নিয়ে আসতেছে, সেটাই একদম দেখে দেখে লিখে দিচ্ছে। পরীক্ষার আগে প্রশ্ন পাওয়া নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা বলছেন নতুন মূল্যায়ন পদ্ধতিতে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ কমেছে। তবে ভিন্ন মত অনেক শিক্ষকের। ওরা যথেষ্ট উৎসাহ নিয়ে আমাদের এখন কার্যক্রমের সাথে সম্পৃক্ত হচ্ছে। অনেকগুলো ক্লাসে আমাদের হোমওয়ার্ক থাকে, বিভিন্ন প্রকার জিনিস উপকরণ তৈরি করা থাকে, ওইগুলো নিয়ে সুন্দর করে বাসায় বানিয়ে তারা নিয়ে এসে আগে যদি পেয়ে যায়, আগে বলে দেয়, তাহলে যে চিন্তা থেকে এটা করা, সে নিজে বিশ্লেষণ করবে, শিখবে, কথা বলবে, তাহলে তো এটা আর হবেই না। পরীক্ষার আগের দিন একটা প্রশ্ন চলে আসলো ইউটিউবে, এইটা কি ধরনের পরীক্ষা আর কি ধরনের মূল্যায়ন, এটা আমরা এখনো বুঝতে পারতেছি। এনসিটিবি চেয়ারম্যান জানান, কিছু শিক্ষক পরীক্ষার আগের রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ছড়িয়ে দিচ্ছে। তবে মূল্যায়নের যে পদ্ধতি তাতে আগে প্রশ্ন পেলেও সমস্যা নেই। শুধু প্রধান শিক্ষকের আইডি দিয়ে ঢুকলে সেটা ডাউনলোড করা যাবে। প্রধান শিক্ষক সেটাকে ডাউনলোড করে যদি ফেসবুকে দিয়ে দেয়, এটা কি প্রধান শিক্ষকের একটা দায়িত্বের কাজ? প্রশ্ন আগে পেলেও কি আসলে আমার কোনো সমস্যা নাই। আমার যদি সোশ্যাল মিডিয়াতে যদি এইটার সমাধান দিয়ে দিচ্ছি বলে যদি কেউ পোস্ট না দেয়, তাহলে আমি এখনো আমার ওয়েবসাইটে সমস্ত প্রশ্ন আপ করে দেব। সুতরাং এটা গোপন কিছু জিনিস না। প্রশ্নপত্র ছড়িয়ে দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। স্বার্থান্বেষী মহলকে আর সুবিধা না দিয়ে সরকারের উচিত লুটপাট দুর্নীতি বন্ধে অগ্রাধিকার দেয়া। বাজেট বিষয়ক অনলাইন আলোচনায় এমন মন্তব্য করেছেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোতে সুশাসন নিশ্চিত সম্ভব হবে না। হাসানুল শাওনের রিপোর্ট। কর্মকুফের সুবিধা অন্যদিকে বাজেট এবং আগামী দিনের অর্থনীতি বিষয়ে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের এই অনলাইন আলোচনা, যাতে অর্থনীতিবিদরা বলেন চলতি অর্থবছরের বাজেটে রাজস্ব আদায় সহ নানা ক্ষেত্রে সরকার অবাস্তব লক্ষ্য নির্ধারণ করেছে।
এছাড়া আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোতে সুশাসন নিশ্চিতের তাগিদ দেন আলোচনার বক্তারা। যেখানে দেখবেন যে রাজনৈতিক স্বচ্ছতা, জবাবদিহিতার ঘাটতি আছে, সেখানে কিন্তু অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো খুব দুর্বল থাকে এবং সেগুলো ঠিক মতো কাজ করে না। এবং যেহেতু অর্থনীতি রাজনীতির বাইরে না, তো অর্থনৈতিক এমন একটা পরিবেশ, সেখানে অর্থনৈতিক নীতিমালাগুলি প্রথমত দুর্বল কিংবা নীতিমালাটার মধ্যেই ঘাটতি থাকে, এবং দ্বিতীয়ত হচ্ছে সেটা বাস্তবায়নের ক্ষেত্রেও। বক্তারা আরও বলেন, জনগণকে বিভ্রান্ত না করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নীতি গ্রহণ করতে হবে সরকারকে। আমাদের অগ্রাধিকার হওয়া উচিত যে লুটপাট, দুর্নীতি এগুলো বন্ধ করা। আমাদের অগ্রাধিকার হওয়া উচিত বৈষম্য, যে বৈষম্য এখন সৃষ্টি হচ্ছে ব্যাপকভাবে, তার অবসান ঘটানো। যেখানে আইনের শাসন নেই, যেখানে স্বচ্ছতা জবাবদিহিতা নেই, স্বচ্ছতা জবাবদিহিতার কাঠামো সম্পূর্ণ ভেঙে গিয়েছে। যেহেতু বাজেটটা ছকবাঁধা এবং এতে বাস্তবতা ভিত্তিক নয়, তাই এখানে বিভ্রান্ত করার সুযোগ আছে। স্বার্থান্বেষীদেরকে যে সুযোগ দেওয়ার, সেই সুযোগ আমরা দিতে পারি, কিন্তু আমরা ওই যে জনগণকে বিভ্রান্ত করছি একই সাথে। এছাড়া সরকারি প্রতিষ্ঠানগুলো রপ্তানি সহ আর্থিক খাতের বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে অভিযোগ করে সব ক্ষেত্রে সঠিক তথ্য নিশ্চিতের তাগিদ দেন আলোচনার বক্তারা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি বেসরকারি আগ্রাসন বন্ধ করা না হলে ঢাকার জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় বলে মনে করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলিনুর তাপস। রাজধানীর ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিভিন্ন সেবা সংস্থার সমন্বয়হীনতা এবং উদাসীনতাও জলাবদ্ধতার জন্য দায়ী। হতাশা প্রকাশ করে বলেন, শুধু সিটি কর্পোরেশনের একার পক্ষে জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়, দরকার সবার ঐক্যবদ্ধ প্রয়াস। নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরে নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে নগর পরিকল্পনাবিদ এবং পরিবেশবাদী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। মনোভাবটা পরিবর্তন করতে হবে, মানসিকতা পরিবর্তন করতে হবে। আমরা এতদিন দখল করেছি, এখন একটু ত্যাগ করতে হবে। ত্যাগটা কার জন্য? ত্যাগটা হলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমাদের যে খালগুলো ছিল সেগুলো যে ভরাট করে বক্স কালভার্ট করা হলো বা সরু নর্দমা করা হলো, সংকট আমরা নিজেরাই সৃষ্টি করেছি। করে এখন আমরা চিন্তা করছি যে না, এটা তো ভুল হয়ে গেছে, কিভাবে এখান থেকে আমরা উত্তরণ করতে পারি। দেশ এখন চীন ও ভারতের দ্বৈরথে পড়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জাতীয় প্রেস ক্লাবে গণসংহতি আন্দোলন আয়োজিত সর্বগ্রাসী দুর্নীতি ও রাষ্ট্রের গতিপথ শীর্ষক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। বলেন, ওই দুই দেশের রশি টানাটানিতে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। অভিযোগ করেন, সরকারের লুটপাটে মানুষের ঘাড়ের ঋণের বোঝা বাড়ছেই। আলোচনায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, এখনও দেশের মানুষ বেনজিরের অবস্থান জানতে পারেনি। যে বাংলাদেশ সরকার এখন চীন ভারতের এই দ্বৈরথে পড়েছে, মানে দুই দিক থেকে রশি টানাটানিতে, যার কোমরের মধ্যে রশি বাঁধা আছে তার তো কোমর ভেঙে যাওয়ার অবস্থা। বাংলাদেশে এখন এক্স্যাক্টলি এই অবস্থা। ক্রাইসিসটা সামগ্রিকভাবে এই সরকার কাটাতে পারবে না। হয় কি, ওই যে লুট যখন করতে থাকে তখন নিজের সম্পত্তি খেয়ে ফেলে। সরকার যখন সামগ্রিকভাবে বিরোধী দল দমনে থাকে, কেবলমাত্র পুলিশ কিংবা র্যাব ব্যবহৃত হচ্ছে অপোজিশনের বিরুদ্ধে তা না। আর্থিক প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে তারাও কিন্তু অপোজিশনকে দুর্বল করার জন্য তাদের সমর্থকদেরকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভাই সিদ্ধান্ত লই হেলাইছি, বিয়ার কাম কা সারি হেলাই কে কোন আন্নেলাও এবারিত মাসের 20 দিন ছাগল খাম ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচু লই পোলার হইর বাড়িত কেউ গেছে আর কথার বাইরে যদি এক পা আপনি যান
আই আন্নেরে সুজা তালাক দি দিমু বুঝছেন নি ভাইয়া কিছু টিয়া পয়সা দেন কামড় দে আরে খাই পেলা লবণ দিয়ে আরে খাই পেলা আই চাই না আর জামাই ঘর জামাই থাক আন্নে আমারে আন্নেকে বাড়িতে লই চলেন হায় আল্লাহ রে কাশেম কাশেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না আন্নে কাম করি খান এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই আচ্ছা আর জীবনটা লইছি এরকম চিনিমিনি কিনলেই কিনলি তুই কি আর হোলারে বিয়ে দি ওর বাড়িতে আড়াইছ না জেলখানা ঢুকাইছস অন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতো না কিনলে আরে তোর কথা কত কত মনে হচ্ছে অন জ্ঞানে ফিরেন না আব্বা আরে আব্বা ওরে আর ডঙ্গের কথা রে আমরা বলি স্বামী স্ত্রী শুনেন আন্নে আর কাগজের স্বামী মনে প্রাণে ন সরি আন্নে কালকে ও নাইগারে এতিমের লাইন হারাইতে চলে গেছেন এত রান্না টিয়া পয়সা ক্যাশ কিচ্ছু দিয়ে যান না আর আব্বুল্লাহকে একবেলা কথা কইছেন না হাইলে কলজে হাঁড়ি পড়ে যাই ভাই ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায় কেমনে শান্তিতে থাকুন যায় বাইসের কোনো দিন এমনি তুই ঠিকই কইছিস বাজে ঠিকই কইছিস টিয়া পয়সার লোভে পড়ি আয় আর কোনো দিকে চাইবার সুযোগ হইল কোনোদিন ভাবিও না অথচ মানুষ এই দুনিয়াত বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।